খাদ্য দপ্তর আহ্বানে আজকের এই সাংবাদিক বৈঠক। আমার সঙ্গে যারা আছেন, আমার বাদিকে আছেন স্পেশাল সেক্রেটারি গভর্নমেন্ট অফ ত্রিপুরা এবং বর্তমানে খাদ্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত অনিন্দ্য ভট্টাচার্য মহোদয়। আমার ডান দিকে আছেন ডাইরেক্টর ফুড এন্ড সিভিল সাপ্লাইজ নির্মল অধিকারী এবং এডিশনাল ডাইরেক্টর আমাদের অনিমেষ দেব। যারা আপনারা এখানে উপস্থিত আছেন আমাদের ডাকে সাড়া দিয়ে আমি সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং রাজ্য সরকারের তরফ থেকে আমি অভিনন্দন জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। খুব সংক্ষিপ্ত এই সাংবাদিক বৈঠক। আপনারা জানেন সাংবাদিক বন্ধুরা যে গত কয়েকদিন আগে আমাদের 26শে এপ্রিল থেকে অতি বৃষ্টির কারণে, প্রাকৃতিক কারণে আসামের লামডিং বদরপুর অংশের জাটিঙ্গা নামে যে জায়গা রয়েছে সেখানে রেল লাইন তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং আমাদের রাজ্যের সঙ্গে প্রতিনিয়ত যে ট্যাঙ্কারের মাধ্যমে পেট্রোল ডিজেল আনা হয় তার বিরাট একটা ব্যাঘাত ঘটে এবং আমাদের রাজ্যে প্রতিনিয়ত যে পরিমাণ পেট্রোল ডিজেলের প্রয়োজনীয়তা রয়েছে চাহিদার তুলনায় যোগানের সংখ্যা বা যোগানের যে পরিমাণ সেটা কম থাকার ফলে এটা প্রায় 10 দিন ধরে আমরা দেখেছি যে পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইন এবং সরকার বা আমাদের দপ্তর বাধ্য হয়ে সেখানে কিছু বিধি নিষেধ আরোপ করে। পেট্রোল পাম্পগুলোতে মোটর বাইক প্রতিদিন কত লিটার তেল পাবে, গাড়ি প্রতিদিন কত লিটার তেল পাবে এবং প্রতিটি পেট্রোল পাম্পকে সেই বিধিনিষেধ মেনেই সেখানে পেট্রোল দিতে হয়েছে জনগণ। পরবর্তী সময়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ব্যক্তিগতভাবে কেন্দ্রীয় রেলমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। আমি খাদ্য দপ্তরের মন্ত্রী হিসেবে দিল্লির সাথে কথা বলেছি, মন্ত্রীদের সাথে, অফিসারদের সাথে। আমার দপ্তরের যারা ডাইরেক্টর, সেক্রেটারি বা আধিকারিকরা রয়েছে তারা আন্তরিকভাবে ইন্ডিয়ান অয়েলকে সঙ্গে নিয়ে, IOCL কে সঙ্গে নিয়ে এই পরিস্থিতি মোকাবেলার জন্য প্রতিনিয়ত সকাল থেকে রাত্রি পর্যন্ত কাজ করেছে এবং আমরা দেখলাম যে একটা সময় যে 11 তারিখ সেই ট্রেন পরিষেবা আবার চালু হলো। যে ট্যাঙ্কার রেল ডিজেল এবং পেট্রোল নিয়ে রাজ্যে বিগত দিনে আসতো, আবার তার যে ধারাবাহিকতা সেটা আবার শুরু হলো এবং এখন আপনাদের কোনো পেট্রোল পাম্পে পেট্রোল ডিজেলের কোনো সেখানে সমস্যা নেই। কিন্তু এই কঠিন সময়ে যেখানে রেলওয়ের যে কানেক্টিভিটি আসামের সঙ্গে ত্রিপুরার বিপর্যস্ত হয়ে পড়েছিল, সেই সময়ে আমাদের সড়ক পথে IOCL এর দ্বারা, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এর দ্বারা আমাদের চাহিদা অনুযায়ী না হলেও মানুষের যাতে যান চলাচলে অসুবিধা না ঘটে, নিত্যদিনের চাহিদা যাতে কিছুটা হলো যোগান দেওয়া যায়, সেই ব্যবস্থা IOCL থেকে সেখানে করা হয়েছে। তাই আমরা IOCL কেও ধন্যবাদ জানাচ্ছি এবং মাননীয় মুখ্যমন্ত্রীকেও বিশেষ করে আমরা ধন্যবাদ জানাচ্ছি। খাদ্য দপ্তরের প্রতিটি কর্মচারীকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। যেহেতু বর্ষার সিজন, আপনারা জানেন যে প্রতিবার যে মনসুন আমাদের বর্ষার সিজন শুরু হয় তাতে আসাম আগরতলার মধ্য দিয়ে যে পণ্য সেখানে আগরতলা শহরে বা আমাদের ত্রিপুরা রাজ্যে আসে তাতে একটা বিশাল ব্যাঘাত ঘটে এবং এটা শুধু এবার নয়, বিগত প্রতিটা বছরে আমরা দেখেছি, কম হোক বেশি হোক, এই পণ্য পরিবাহী যে গাড়িগুলো সেখানে আসামের, সেখানে আমাদের আমরা সোনারপুর দেখেছি,
আমরা লোয়ার কুয়ার নাম শুনেছি, মেঘালয়, আসামের বিভিন্ন জায়গায় বাধাপ্রাপ্ত হয়, ল্যান্ডস্লাইড ঘটে, ভূমিধস ঘটে, সেখানে আটকে পড়ে। তো আমি আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণকে সেটা বলতে চাইছি, কারণ এটা নিয়ে মানুষের মধ্যে একটা কনফিউশন ছিল বিগত দিনে। বিভিন্ন সময়ে আমাদের দপ্তর বা মুখ্যমন্ত্রীর বা কেন্দ্রীয় সরকারের সেখানে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে যে বর্তমানে পেট্রোল এবং ডিজেলের যে মজুদ রয়েছে রাজ্যে, সেটা পর্যাপ্ত রয়েছে। প্রতিদিন আমাদের পেট্রোলের চাহিদা হচ্ছে 275 কিলোলিটার ত্রিপুরা রাজ্যে, এবং ডিজেলের চাহিদা হচ্ছে 365 কিলোলিটার। তার মধ্যে বর্তমানে যে মজুদ আমাদের রয়েছে ডিপোগুলোর মধ্যে 1700 কিলোলিটার পেট্রোল অলরেডি মজুদ রয়েছে, এবং 2726 কিলোলিটার ডিজেল আমাদের কাছে মজুদ রয়েছে। অর্থাৎ আপনারা বুঝতেই পাচ্ছেন যে 275 কিলোলিটার যদি প্রতিদিন চাহিদা হয়, তবে আমাদের কাছে বর্তমানে 1700 কিলোলিটার পেট্রোল রয়েছে বর্তমানে মজুদ, এবং আরো আসছে আগামী 2-3 দিনের মধ্যে আরো ট্যাঙ্কার রাজ্যে পৌঁছবে। সুতরাং পেট্রোল এবং ডিজেলের কোনো ধরনের সেখানে যে ডেফিসিয়েন্সি বা শর্টেজ, সেই শর্টেজ সেখানে নেই। খাদ্য দপ্তরের অধীন যে কোনো পরিস্থিতিতে মোকাবিলা করার জন্য 60 থেকে 80 দিনের আমাদের স্টক খাদ্যশস্যের, সেই স্টক আমাদের গুদামে থাকে। এবং বর্তমানেও আমাদের যে চাল যে রয়েছে প্রায় 50,078 মেট্রিক টন চাল আমাদের মজুদ রয়েছে, যা দিয়ে আমরা 70 দিন অতিবাহিত করতে পারবো। অর্থাৎ আমি যদি নার্সেল, আমি সংক্ষেপে যদি বলি, রাজ্যে গুদামে চাল 70 দিনের মজুদ রয়েছে। আমাদের মসুর ডাল 22 দিনের মজুদ রয়েছে। আমাদের লবণ 45 দিনের গুদামে মজুদ রয়েছে। আমাদের চিনি, সুগার 28 দিনের মজুদ রয়েছে। গম আমাদের 74 দিনের মজুদ রয়েছে। এই মজুদের পরিমাণ আমরা বিশ্বাস করি, আশা রাখি যে মনসুন সিজন শুরু হয়েছে, বৃষ্টি প্রকৃতির কোনো কারণে যদি কোনো ধরনের আবার যদি বাধাপ্রাপ্ত হয়, আমাদের যে দিনগুলো মজুদ রয়েছে এই দিনগুলো আমরা এখানে সুন্দরভাবে অতিবাহিত করতে পারবো, এবং পরবর্তী সময়ে দপ্তর প্রয়োজনীয়তার নিরিখে সেখানে আবার সিদ্ধান্ত গ্রহণ করবে। সাংবাদিক বন্ধুরা, আমাদের এই যে আমরা যেটা তথ্য আপনাদেরকে দিলাম, সেটা হচ্ছে পিডিএস সিস্টেম, পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, যেটা রেশনিং ব্যবস্থা আমরা বলি। এটা হচ্ছে এই যে মজুদগুলো রয়েছে, সেটা হচ্ছে রেশনের মধ্যে, আমাদের গুদাম বা রেশনের মধ্যে ডিস্ট্রিবিউশনের জন্য জনগণের। এবার আসছি আমি খোলা বাজার, ওপেন মার্কেটে, যে বিভিন্ন বাজারগুলো, নিত্য প্রয়োজনীয় যে বাজারগুলো রয়েছে আমাদের, সেখানে মানুষ যেখান থেকে ক্রয় করে সেই বাজারগুলোতেও প্রায় চাউল 38 থেকে 40 দিনের মজুদ রয়েছে, ডাল 95 থেকে 100 দিনের সেখানে স্টক রয়েছে, আমাদের লবণ 10 থেকে 12 দিনের রয়েছে, চিনি 48 থেকে 50 দিনের রয়েছে, তেল আমাদের 135 থেকে 140 দিনের রয়েছে, আলু 32 থেকে 35 দিনের রয়েছে, পেঁয়াজ 30 দিনের রয়েছে, এবং আটা ময়দা আমাদের আটা ময়দা আমাদের 40 দিনের রয়েছে। আমি আবার বলছি আপনাদেরকে, চাউল আমাদের 40 দিনের রয়েছে ওপেন মার্কেটে, ডাল রয়েছে আমাদের 30 দিনের, 95 থেকে 100 দিন যেটা আমি বলছি সেটা রেট, যে রেটটা বর্তমানে রয়েছে। ডাল রয়েছে 30 দিনের, লবণ আমাদের 84 দিনের রয়েছে, চিনি রয়েছে আমাদের 30 দিনের, ভোজ্য তেল রয়েছে 40 দিনের, আলু 20 দিনের, পেঁয়াজ 25 দিনের, আটা ময়দা 40 দিনের। এটা হচ্ছে আমাদের ওপেন মার্কেট, সাধারণ জনগণের যে ওপেন মার্কেট এবং পিডিএস, দুটো তথ্য আপনাদেরকে আমরা দিলাম। এই মরশুমে আমরা দেখেছি যে বিভিন্ন সময় রাস্তা আটকে গেছে, ধস পড়েছে, ট্রেন কানেক্টিভিটি সেখানে ডিসরাপশন হয়েছে। তাতে কিছু অসাধু ব্যবসায়ী তারা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সেখানে মূল্য বৃদ্ধি করে, আর্টিফিশিয়াল একটা ক্রাইসিস তৈরি করে,
নিত্য প্রয়োজনীয় দ্রব্যে সেখানে মূল্য বৃদ্ধি করে। এবং বর্তমান সময়ে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আলু ছাড়া প্রত্যেকটা দ্রব্যের সেখানে মূল্য নিয়ন্ত্রণে রয়েছে। আলু আমাদের ন্যাশনালি সারা দেশে যেখান থেকে বাজারগুলো থেকে আলু আসে সেখানে আলুর দামটা বৃদ্ধি পেয়েছে। তো স্বাভাবিকভাবেই আমাদের রাজ্যে যারা ব্যবসায়ী বেশি দাম দিয়ে কিনতে হয় এবং এখানে অল্প রেট বেশি দিয়ে তাদেরকে বিক্রি করতে হয়। আমাদের খাদ্য দপ্তরের টাস্ক ফোর্স, প্রতিটি মহকুমা এসডিএম এর আন্ডারে যে টাস্ক ফোর্স, প্রতিনিয়ত আমাদের রেট কর্মসূচি এবং অভিযান কর্মসূচি আমাদের চালু হয়েছে। এবং এতে করে আপনাদের অবগতির জন্য আমরা জানাচ্ছি, প্রায় বিগত 6 মাসে আমাদের 290টির উপর অভিযান চালানো হয়েছে সারা রাজ্যে। More than 290 raids have been made by the department, by the task force. এবং তাতে আমাদের আর্থিক যে জরিমানা সেটা প্রায় 4 লক্ষ টাকা আদায় করা হয়েছে বিভিন্ন দোকান থেকে। আমাদের সদর এসডিএম এবং খাদ্য দপ্তরের যে এনফোর্সমেন্ট টিম জয়েন্টলি আমরা প্রতিনিয়ত রেড বা বিভিন্ন অভিযান কর্মসূচিগুলো আমরা সংগঠিত করি। তাতে মহারাজগঞ্জ বাজার, বটতলা বাজার, দুর্গাচমনি বাজার, লেকচমনি বাজার এবং আমাদের যে জিবি বাজার, যে উল্লেখযোগ্য আগরতলা শহরে এবং তার আশেপাশে যে বাজারগুলো রয়েছে সেই বাজারগুলোতে যে রেড কর্মসূচি আমাদের হয়েছে বিগত কয়েক মাসে প্রায় 54টি রেড আমরা সংগঠিত করেছি এবং তাতে প্রায় 1,47,000 টাকা জরিমানা তাদের থেকে আদায় করা হয়েছে। এবং সারা রাজ্যে যে সংখ্যাটা আমি বললাম যে 290টি অভিযান চালানো হয়েছে, আর সদরেই আমরা সেখানে 54টি অভিযান আমরা চালিয়েছি। স্বাভাবিকভাবেই জিনিসটা পরিষ্কার হচ্ছে যে আমাদের সদর মহকুমাতে যেখানে 54টি রেড বা অভিযান সম্পন্ন হয়েছে তার বাইরে আমাদের 290টি সারা রাজ্যে অভিযান চালানো হয়েছে। অর্থাৎ প্রতিটি মহকুমাতে মহকুমা শাসকের আন্ডারে যে টাস্ক ফোর্স রয়েছে তারা সজাগ দৃষ্টি রেখে চলছে যাতে কোথাও কোনো ব্যবসায়ী আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করে জিনিসপত্রের দাম যেন বৃদ্ধি করতে না পারে, জনগণের জন্য হয়রানি না হয়। সাংবাদিক বন্ধুরা, এখন পর্যন্ত যেটা বললাম 54টা রেড করা হয়েছে, রেশন শপ লাইসেন্স বাতিল করা হয়েছে একটা, শোকজ নোটিশ দেওয়া হয়েছে 23টা, আমাদের জরিমানা আদায় করা হয়েছে 1,47,000 টাকা। ঠিক তেমনি মহারাজগঞ্জ বাজার জরিমানা আমরা আদায় করেছি 1,02,000 টাকা এখান থেকে। আমাদের এমনি রূপে অন্যান্য মহকুমাতে প্রায় 2,58,000 টাকা আমরা আদায় করেছি। তো ওভারঅল আপনারা সারা রাজ্যে যখন দেখবেন, আপনাদের প্রতিনিয়ত সংবাদপত্রগুলোতে যখন দেখবেন, প্রতিনিয়ত নিত্যদিন সেই সংবাদপত্রগুলোতে নিউজ আইটেম হিসেবে আসছে যে খাদ্য দপ্তরের টিম, এসডিএম এর অধীন টিম, টাস্ক ফোর্স তারা প্রতিনিয়ত সেই অভিযানগুলো চালিয়ে যাচ্ছে এবং যাতে কোথাও, আমি যেটা বললাম আলুর দরটা একটু বেশি রয়েছে, কারণ দেশের বিভিন্ন বাজার আলু যেখান থেকে আসে সেখানে দামটা অত্যধিক বেশি, তাই একটু দামটা বৃদ্ধি রয়েছে। তার বাইরে কোনো জিনিসের দাম বৃদ্ধি নেই, সমস্ত কিছু নিয়ন্ত্রণে রয়েছে। খাদ্য দপ্তরের অধীন আরেকটা ডিপার্টমেন্ট আমি বলবো লিগ্যাল মেট্রোলজি, অর্থাৎ আমরা যাকে ওয়েটস এন্ড মেজার্স ডিপার্টমেন্ট বলি, ওজন পরিমাপ দপ্তর। গত কয়েক মাসে আলাদাভাবে তাদের দায়িত্ব হচ্ছে ওজন পরিমাপ সেখানে নিয়ন্ত্রণ করা। 120টা রেড সম্পন্ন করা হয়েছে এবং 575টা রেশন শপে ওজন পরিমাপ সেখানে তারা করেছে এবং ভেরিফিকেশন করেছে এবং 81,72,000 টাকা তারা 81,72,000 টাকা এবং 6,92,000 টাকা তারা আদায় করেছে। কি বাবদ? ভেরিফিকেশন ফি এবং কম্পাউন্ডিং জরিমানা হিসেবে। ভেরিফিকেশন ফি হিসেবে 81,72,000 টাকা এবং 6,92,000 টাকা কম্পাউন্ডিং ফি হিসাবে তারা
সেখানে আদায় করেছে এবং প্রতিনিয়ত তারা সেই মনিটরিং রেখে চলছে। তাদেরকে যে টার্গেট থাকে প্রতি সেখানে আর্নিং এর, যে 23-24 অর্থ বছরে 1,70,00,000 টাকার মধ্যে 1,87,00,000 টাকা তারা সংগ্রহ করে রাজ্য সরকারের কোষাগারে সেখানে জমা দিয়েছে বিভিন্ন ওজন পরিমাপ, আমরা তাদের ভেরিফিকেশন এবং কম্পাউন্ডিং জরিমানা হিসাবে। তো যেহেতু আমাদের মনসুন সিজন শুরু হয়েছে, বৃষ্টি বাদলের দিন, স্বাভাবিকভাবেই 10 দিনের মতো একটা পেট্রোল ডিজেলের যে ক্রাইসিস আমরা লক্ষ্য করেছি ত্রিপুরা রাজ্যে, তার থেকে সকলের প্রচেষ্টায় আমি রাজ্য প্রশাসন, মাননীয় মুখ্যমন্ত্রী, খাদ্য দপ্তরের আধিকারিকগণ, পুলিশ, সাংবাদিক বন্ধুরা এবং বিশেষ করে জনগণ, তারা যে ধৈর্যের পরিচয় দিয়েছেন, আমরা যেভাবে তাদেরকে আহ্বান জানিয়েছিলাম যে আপনারা ধৈর্য রাখুন, বিশ্বাস রাখুন, আমরা কিছুদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে, আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি, তাতে তারা সাড়া দিয়েছে পজিটিভভাবে এবং সকলের সহযোগিতাকে পুঁজি করেই আমরা এই যে ক্রাইসিসটা ছিল সেটাকে আমরা ফেস করতে পেরেছি এবং আজকে পেট্রোল এবং ডিজেলের যে স্টক এবং যে সরবরাহ সেটা স্বাভাবিক করতে আমরা পেরেছি। তো আজকে এই তথ্য এবং তাদেরকে ধন্যবাদ জানানো, আর বর্তমানে স্টক কি রয়েছে বিভিন্ন খাদ্য দ্রব্যের, মানুষের মধ্যে যেন প্যানিক না হয়, কারণ একটা অংশ থেকে বরাবর চেষ্টা চালানো হচ্ছে যে একটা বিশৃঙ্খলা পরিবেশ কিভাবে তৈরি করা যায়। আমরা দেখেছি যে বাজারে চরম বিশৃঙ্খলা চলছে, খাদ্যদ্রব্য পাওয়া যাচ্ছে না পেট্রোল ডিজেল নিয়ে। তো আমি আপনাদের সকলের মাধ্যমে সেটা জানান দিলাম যে যথেষ্ট পরিমাণে খাদ্যদ্রব্য রয়েছে আমাদের কাছে, রেশন শপেও রয়েছে এবং আমাদের ওপেন মার্কেটেও রয়েছে এবং কত দিনের রয়েছে সেটাও আপনাদেরকে আমরা জানিয়ে দিলাম আপনাদের মাধ্যমে রাজ্যবাসীর অবগতির জন্য। যদি কারোর কোনো প্রশ্ন থাকে আপনারা এই বিষয়ে আপনারা সেটা করুন। স্যার, আপনি বলছেন যে আমাদের খাদ্য দপ্তর থেকে টাস্কফোর্স সবসময় বিভিন্ন বাজারে অভিযান করে যাচ্ছে, কিন্তু এদিকে আমাদের শহরে বা শহরের বাইরে যতগুলো পর্যটন কেন্দ্র জিনিসের দাম একটু বাড়িয়ে গেছে বিক্রি করছে এবং 2 লিটারের জলের বোতল যেটা 20 টাকা এটা 30 টাকা বিক্রি হচ্ছে এবং 1 লিটারের জলের বোতল যেটা 20 টাকা এটা 25 টাকা করে বিক্রি হচ্ছে। এবং ওরা যদি জিজ্ঞাসা করতে চায় যে এত টাকা কেন, তখন ওদেরকে জিএসটি বলে এরকম বলে করে দিচ্ছে। দেখুন, এটা ভালো প্রশ্ন আপনি করেছেন, আমি আপনাকেও ধন্যবাদ জানাবো। দেখুন, খাদ্য দপ্তরের টাস্ক ফোর্স বা আমাদের মহকুমার শাসকের অধীনে যে টাস্ক ফোর্স, আমরা বলেছি যে রেশন শপগুলো এবং ইম্পর্টেন্ট বাজারগুলোতে আমরা রেড বা অভিযান আপনাদের চলছে। টুরিস্ট যে ডেস্টিনেশনগুলো রয়েছে তার আশেপাশের দোকানগুলোতে অনেক সময় সেগুলো করা হয় না। তার কারণ হচ্ছে বাজারের ম্যান পাওয়ার তো লিমিটেড স্বাভাবিকভাবে। তো সেই ম্যান পাওয়ার যদি সারাদিন রেড বা অভিযান কর্মসূচিতে নিজেদেরকে এঙ্গেজ রাখে, নিজেদেরকে লিপ্ত রাখে, তবে প্রশাসনিক কাজকর্ম সেখানে ব্যাঘাত করে। তো স্বাভাবিকভাবেই আপনাদের স্পেসিফিক যদি কোনো কমপ্লেন থাকে সেটা বলবেন এবং আমরা ডাইরেক্টর সাহেবকে আমরা বলবো সে টেক এ নোট অফ দ্য সেম এবং আমরা পরবর্তী সময়ে এসডিএমদেরকেও যারা টাস্ক ফোর্স পরিচালনা করে থাকেন তাদেরকেও আমরা ইনস্ট্রাকশন দেব ডাইরেক্টরেট থেকে, যাতে করে পর্যটন দপ্তরের অধীন যে সমস্ত টুরিস্ট ডেস্টিনেশনগুলো রয়েছে তার আশেপাশে যে দোকানগুলো রয়েছে তাতেও যেন কড়া নজরদারি রাখে। কোথাও মানুষকে ঠকিয়ে, পর্যটকরা আসবে তাদেরকে ঠকিয়ে সুযোগ বুঝে তাদেরকে বেশি চড়া দামে জিনিস বিক্রি করা, এটা কোনোভাবেই বরদাস্ত করা হবে না এবং আমরা সেটা চাই না। কিন্তু আমি পাশাপাশি আরেকটা কথা বলবো আপনাদেরকে, যারা এমন করবে, দোকান থেকে অসাধু যারা ব্যবসায়ীরা, যারা খরিদ্দার যারা রয়েছেন তাদের কাছ থেকে যারা বেশি টাকা নেবে, তারা যেন মানি রিসিপ্ট চায়, বিল, যে আমি 30 টাকা দিলাম তুমি আমাকে বিল দাও, মানি রিসিপ্ট দাও, সেটা যেন চায়। এবং এই ব্যবস্থা মানি রিসিপ্টের মধ্যে দিয়ে আমরা পরবর্তী সময় আইনি ব্যবস্থাও আমরা নিতে পারি এবং সেই দোকানও বন্ধ করে দেওয়া হবে যদি এ ধরনের কোনো রেগুলারিটিস পাওয়া যায়। তো স্বাভাবিকভাবেই কমপ্লেন আমাদের কাছে লজ করতে হবে এবং যথাযথ ডকুমেন্টেশনের মাধ্যমে যেন কমপ্লেন লজ করা হয় সেটা আমরা আহ্বান জানাবো প্রতিটি জনগণের কাছে। কারণ জনগণরাই কেন ক্রয় করছে, তারা যদি বেশি টাকা দিয়ে ক্রয় করে মিনস ইউ আর গিভিং ইন্ডালজেন্স টু করাপশন, তো সেটা যেন না হয় সেই জিনিসটা আমি সবার কাছে আহ্বান জানাবো। হেরিটেজ পার্কের সামনে দোকান সদর এসডিএমকে বলা হবে যাতে করে সেই বিষয়ে গুরুত্ব প্রদান করতে। আচ্ছা, বর্ষা মৌসুম আসছে।
না, আপনি সাংবাদিক বন্ধুরা, আমাদের যে আসাম আগরতলা রোড, যাকে আমরা লাইফ লাইন বলি, আপনি নিশ্চয়ই জানবেন যে 10 দিন ব্যাপী প্রায় যে অনিয়মিত রেল যোগাযোগ ছিল, তাতে সড়ক দিয়ে কিন্তু আমাদের যে চাহিদাটা পুরোটা যোগান দিতে আমরা পারিনি, কিন্তু কোনোভাবে আমরা মানুষের যেখানে 10 লিটার দরকার সেখানে আমরা 2 লিটার 3 লিটার দিয়ে গেছি। সম্পূর্ণটা না হলেও কিছুটা হলো চাহিদার আমরা যোগান দিতে পেরেছি, এটা ভালো সংখ্যা, 30%-এর মতো আমরা দিতে পেরেছি। কিন্তু আমাদের প্রায় প্রচেষ্টা, আমাদের এই যে নিশ্চিন্দপুরের রাস্তা যখন আমাদের কমপ্লিট হয়ে যাবে, সেটা অলমোস্ট ইনগরেশনও হয়েছে, বাংলাদেশ এবং ইন্ডিয়ার পার্টের যৌথকালীন তৎপরতায় কাজ চলছে। আমাদের আশা যে 6 মাস 1 বছরের মধ্যে সেটা রাস্তা যোগাযোগ শুরু হয়ে বাংলাদেশের মধ্য দিয়ে আমরা পণ্য যোগাযোগ করতে পারবো, এবং সেটা যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন আমরা আসামের উপর দিয়ে বা মেঘালয়ের উপর দিয়ে যে আমাদের যে ডিপেন্ডেন্সিটা, নির্ভরশীলতাটা, সেটা আমাদের কমে যাবে। তখন আমরা দুদিক থেকেই আনতে পারবো। একদিক থেকে যদি ডিসরাপশনও থাকে, বন্ধও থাকে, আমরা ওই লাইনটা ব্যবহার করতে পারবো, তো স্বাভাবিকভাবেই তাতে কোনো অসুবিধা হবে না। নাম্বার 2, পেট্রোল এবং ডিজেলের ক্ষেত্রে আমাদের বর্তমানে যে ডিপোট সেখানে রয়েছে ধর্মনগরে, তাতে যে পরিমাণ স্টক আমরা রাখতে পারি সেটা সাফিসিয়েন্ট না। আমাদের শেখেরকোটে একটা সেখানে নির্মাণ হচ্ছে, কেন্দ্রীয় IOCL এর সেখানে তত্ত্বাবধানে। আশা করি আমরা 6 মাস 1 বছরের মধ্যে সেটাও সম্পন্ন হয়ে যাবে, এবং শেখেরকোটের এই ডিপোটা যখন আমাদের কমপ্লিট হয়ে যাবে কাজ, সারা রাজ্যের জন্য যে পরিমাণ আমরা তথ্য দিয়ে বললাম, যে পরিমাণ পেট্রোল ডিজেলের দরকার, তার থেকে আরো অনেক বেশি পরিমাণ আমরা এখানে মজুত করে রাখতে পারবো, ওয়েল ইন অ্যাডভান্স, আগে থেকে, বর্ষার মরশুম শুরু হওয়ার আগে থেকেই আমরা সেটা মজুত করে রাখতে পারবো। সুতরাং কয়েক মাসও যদি আমরা রেল কানেক্টিভিটি বা রোডওয়ে ব্লকেজ থাকে বা সেখানে ডিসরাপশন থাকে, তাতে কোনো অসুবিধা হবে না, কারণ আমরা আগে থেকেই মজুত ভান্ডার আমরা এখানে রাখতে পারবো। তো দুটো দিক আমরা বর্তমানে সেখানে ফোকাস করব, একটা হচ্ছে শেখেরকোটের সেই ডিপোটা, আর দ্বিতীয় হচ্ছে নিশ্চিন্দপুর রেলওয়ে, যেটার মাধ্যমে আমরা বাংলাদেশের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ থেকে সমস্ত জিনিসপত্র আমরা রেল যোগাযোগে আনতে পারবো। তার উপর জোর দিয়ে আমাদের আগামী দিনে চলবে। থ্যাংক ইউ।